This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি টাফ টক টাফ ফাইট। বাংলা কি তাহলে একেবারে অন্য রাজনীতির পথে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় যে রাজনীতিতে অভ্যস্ত ছিল বঙ্গবাসী, এবার কি তাহলে একেবারে অন্য অভিমুখে যাত্রা শুরু হলো? বিধানচন্দ্র রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন বিরোধী নেতা জ্যোতি বসু থেকে 2011 শেষ নেতা অর্থাৎ বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় যে ধারায় ধাবিত হয়েছিলেন, এখন কি সম্পূর্ণ তার সব সংজ্ঞা বদলে গেল? কেন এ কথা বলছি? তার কারণ দেখতে দেখতে 75 বছর বাম বিদ্বজনেদের আবেশে আবেশিত ছিল গোটা বাংলা। 2011-তে জগদ্দল পাথর অর্থাৎ বাম শাসনের জগদ্দল পাথর সরে গিয়েছিল, কিন্তু বাম চিন্তা তখনও ছিল। প্রতুল মুখোপাধ্যায়ের গানে অর্থাৎ সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের গানে, অথবা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন তাদের লেখাতেও কোথাও যেন তাদেরও মধ্যে একটা বাম মানসিকতা ছিল। অনেক বামপন্থীরা তো বলতে শুরু করেছিলেন যে সিপিএম পার্টি কমিউনিস্ট পার্টি হয়ে, বাম পার্টি হয়ে কৃষকের জমি কেড়ে নেয়, শিল্পের জন্য সিঙ্গুরের শস্য শ্যামলা জমি কেড়ে নিতে পারে, তার থেকে অনেক বেশি বামপন্থী তৃণমূল কংগ্রেস। অবশেষে কি বাম রাজনীতি 2011-র পরেও মননে বাংলার ছিল, তাকে শেষ হলো? 1950 সাল থেকে শুরু করে 2025, 75 বছর, প্রায় 75 বছর এ বাঙালি বাম ছিল। তাই বাঙালি প্রশ্ন করত যে কে হিন্দু, কে মুসলমান, কে প্রশ্ন করে, কার এত স্পর্ধা, কার এত সাহস? সমরেশ বসু লিখছেন আদাব, অথবা তার আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উপন্যাস, পরবর্তীকালে গোপাল হালদার থেকে শুরু করে জ্যোতিরিন্দ্র নন্দী থেকে শুরু করে একের পর এক সাহিত্যিক, তারা তাদের রচনা এমন দিকে ধাবিত করেছিল যার মূল দর্শন ছিল বামপন্থা। অবশেষে কি তাহলে বাঙালি বাম দর্শনকে সরিয়ে বাঙালি প্রথম ভাবল আমি হিন্দু, বাঙালি প্রথম ভাবল আমি মুসলমান, বাঙালি প্রথম ভাবছে আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ? আবার অন্যদিকে পশ্চিম বাংলায় এই মুহূর্তে 4 ভাগে ভাগ করা যায় গোটা বাংলাকে। প্রথমত বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ, বাঙালি মুসলমান সংখ্যালঘু, অবাঙালি মুসলমান উর্দুভাষী এবং হিন্দি এবং অন্যান্য ভাষায় অভ্যস্ত এই রাজ্যের অবাঙালি হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়। তার মানে কি জাতপাতের রাজনীতি শুরু হয়ে গেল। দেব থেকে শুরু করে নুসরত থেকে শুরু করে একের পর এক টলিউডের স্টারেরা উভয় পক্ষেই, ভারতীয় জনতা পার্টিতেও এসেছেন, শ্রাবন্তী নেবেছেন, সবাই এসেছেন, দক্ষিণের তারকারা হয়ে উঠেছিলেন এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের প্রার্থী। অর্থাৎ দক্ষিণায়ন আগেই ঘটে গেছে। এবার পুরোপুরি বাংলায় 2026-এ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, অবাঙালি হিন্দু, অবাঙালি মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের লড়াই হবে। অন্তত যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য শুনি, তাই তো মনে হচ্ছে। একবার দেখে নেব। আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত। বিক্রি করে খাচ্ছেন, একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে।
শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ ঋক্সাম যজু অথর্ব। এত সস্তা নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। উভয়কেই ফিরিস্তি দিতে হচ্ছে। কে কত বড় হিন্দু বাঙালি, কে ব্রাহ্মণ, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন জাতপাত। মন্দির আর মসজিদ হবে, হয়েছে মন্দির জনগণের টাকায়, আবার মুর্শিদাবাদে হুমকি দিচ্ছেন একজন রাম মন্দির করবেন, তো একজন বলছেন সেখানে নাকি বাবরি মসজিদ হবে। আপাতত তাহলে 2026-এর নির্বাচন হবে এইভাবে ধর্মের ভিত্তিতে। কি বলবেন প্যানেলিস্টরা? এই মুহূর্তে যে প্যানেলিস্টরা আমাদের সঙ্গে রয়েছেন, বাংলার সেরা প্যানেলিস্ট আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক এবং তিনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা, তৃণমূল মুখপাত্র, এবং তার আরও পরিচয় আছে, তিনি তার ইনফরমেশন টেকনোলজিতে যে জ্ঞান পশ্চিমবাংলায় খুব কম মানুষের সে আছে, এবং তিনি বিখ্যাত একটি III সংস্থার ছাত্র ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন বিমান সমাদ্দার অধ্যাপক এবং বাম মনস্ক, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিতা চক্রবর্তী, কংগ্রেস নেত্রী। আমি প্রথমেই চলে যাব আমি সন্দীপন সাহার কাছে। মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ কন্যা, অনেকে বলছেন বিরোধী দলনেতা যেভাবে উগ্র হিন্দুত্বের কথা বলেছেন, তার সেই ফাঁদে পা দিয়ে দিলেন দলের নেত্রী তথা তৃণমূল কংগ্রেস। মানছেন? একদমই নয়, ফাঁদে কোনোভাবেই পা নয়। যেই ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক সমীকরণ গড়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা, সেটা মারাত্মক ডেঞ্জারাস পশ্চিমবাংলার সংস্কৃতির জন্য। সেটা আটকাতে হবে। তিনি যেই কথাগুলো বলেছেন, একটা কথা বলুন তো, কোথাও সাম্প্রদায়িক কথা বলেছেন? আর বিরোধী দলনেতা বাইরে বলছেন আমরা হিন্দুর ভোটে জিততে চাই, মুসলমানের ভোট চাই না। মুসলমানরা এই দেশের নাগরিক নয়, তাদের ভোটাধিকার নেই। আমরা তো এই কথা বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কথা বলছেন না। আমরা বাংলার আপামর জনতার ভোট পেয়ে আমরা জিততে চাই, এবং সেটাই হয়ে এসছে। আমরা কোনো সাম্প্রদায়িক কথা বলছি না, কোনো ধর্মের ভিত্তিতে বাংলাকে কোথাও কোনো ভাগাভাগির রাস্তায় নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। যারা করবে তাদেরকে সর্বশক্তি দিয়ে আমরা আটকাবার সব রকম চেষ্টা করব। আমি আসছি আবার আপনার কাছে। আমি একবার বিমলদার কাছে চলে যাবো। বিমলদা, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে ভারতীয় জনতা পার্টির বঙ্গীকরণ হচ্ছে না, অর্থাৎ বাঙালি হিন্দু তাদের সমস্যা ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে না, এবং এটা তো ঠিক কথা, বাঙালি হিন্দুর কোনো রাজনৈতিক দল নেই স্বাধীনতার পর থেকে। সুতরাং সেক্ষেত্রে কোথাও কি একটা বৈপ্লবিক নিঃশব্দে বিপ্লব ঘটে গেছে ভারতীয় জনতা পার্টি এবার বাঙালি হিন্দুর শব্দটা উচ্চারণ করছে? না, আপনি শুরু থেকে এমন কিছু ওভারআর্চিং জেনারেলাইজেশন শুরু করেছেন গবেষণার ভাষায়, যে যা পারছেন তার মধ্যে ফেলে দিচ্ছেন, ওই একটা থিওরি করে দিয়েছেন আর কি। যেরকম আপনি প্রথমেই বললেন যে বাঙালি মানে বুদ্ধিজীবী কুল সব নাকি বাম ছিল, মানে এর চেয়ে হাস্যকর কথা না, আমি সব বলিনি, কিন্তু একটা বড় অংশকে আপনি বলেছেন। না, এটা বিরাট অংশ। দেখুন, সতীনাথ ভাদুড়ী তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন। সতীনাথ ভাদুড়ীকে আপনাকে চোখে পড়তে পারে, কিন্তু অনেক ছিলেন যারা কেউই বামের কাছাকাছি ছিলেন না। আপনি যদি অভিনয় জগতে দেখেন, সৌমিত্র চট্টোপাধ্যায় বাম ছিলেন, উত্তম কুমার এসবের ধারে কাছে ছিলেন না, সত্যজিৎ রায় এসবের ধারে কাছে ছিলেন। সত্যজিৎ রায় ফরাসি পত্রিকায় পরিষ্কার বলেছেন তিনি বামপন্থীদের কাজ, এখানকার বামপন্থীদের কাজ তিনি পছন্দ করেন, তিনি মনে করেন ছবি সহায়ক। কিন্তু নিজে কোনো কালে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে তার রাজনীতি আমি জানিয়ে আপনি আমার থেকে বেশি জানেন,
কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমরেশ বসু, সেটা একের হচ্ছে- পর এক, আমি শুনুন, কত নাম বলবো, যদি- অদ্বৈত মল্ল বর্মন, আপনি হতে বলুন। পারে, আমি আবার বলছি, হ্যাঁ। আপনি এত জোর করে নিজের থিওরিকে এস্টাবলিশ করতে হবে না। সেটা এটা হচ্ছে আমার একজন theory নয়। বিখ্যাত ব্যক্তি যদি কোনো একটা দল বা একটা ভাবনার দিকে থাকেন তাহলে সবাই সেই দিকে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি প্রকাশ্যে কংগ্রেস অনেক বেশি দিন ধরে করতেন, সবাই বলতো যে দেখো কংগ্রেসের এখানে কিরকম শিল্পী সাহিত্যিকদের মধ্যে পেনিট্রেশন ঘটেছে। তিনি কংগ্রেস যে করেননি একদম তা নয়, কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেইভাবে তাকে তো কংগ্রেস কর্মী হিসেবে আমরা জানি না। ফলে এই কথাগুলো এক ধরনের জেনারেলাইজেশন আপনি করছেন। ঠিকই যেরকম বলছেন যে বিজেপির বঙ্গীকরণ হয়নি, যে দলটির প্রতিষ্ঠাতার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বাংলার নন, তিনি আমেরিকার। এম আই টু বিলিভ দিস? যে মানে দলটির দ্বিতীয় সভাপতিও একজন বাঙালি ছিলেন, তিনি মানে বিজেপির বঙ্গীকরণ হয়নি। এগুলো কিছু কিছু ভাবনা আপনারা তৈরি করে ফেলেছেন, সে আপনারা ভাবুন। এখন আপনারা করলে আমি তো আর এখানে সেটা নিয়ে তর্ক করতে পারি না, কতক্ষণ আর তর্ক করব। আমার কথা পরিষ্কার, এই যে বলা হচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে আসে, আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব। এই কথাটা আমার নয়, যিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, এটা কোন ধর্মনিরপেক্ষতার কোন অংশে এটা পড়ে বলতো? কোন অংশে পড়ে? আচ্ছা, সেই দলের একটি বিশেষ ভোট চুরি সংস্থা আছে আর কি, যারা ভোটকে চুরি করতে বা ম্যানিপুলেট করতে পছন্দ করে, নাম ফাম আর বলছি না। সেই দলের একদা নেতা এখন ছেড়ে দিয়েছেন, তিনি বলেছিলেন আরে আমরা তো শুরু করছি 30% দিয়ে, বিজেপি তো 70% দিয়ে শুরু করছে, আমরা 30%, বিজেপির 30% মাইনাস, ওরা 70%কে নিয়ে খেলছে, আমরা 30%কে নিয়ে খেলছি। প্রকাশ্যে একটা টেলিভিশন চ্যানেলে তিনি গত 2021 নির্বাচনের আগে, আমি নিজে শুনেছি, কারণ আমি নিজে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাকে তো এগুলো শুনতে হয়েছে, কে কিভাবে কথা বলছেন। তো সেগুলো ইয়ে হয় না, মানে কি বলবো, ধর্মীয় রাজনীতি হয় না, শুধু ওই সবাই মাছ খায়, মাছ রাখার দিকে আঙুল যায়। আমার কথা, বাংলায় ধর্ম বাদ দিয়ে রাজনীতির কথা যারা বলে তাদের খালি মনে করিয়ে দেবো যে বিহার, উত্তরপ্রদেশ যখন স্বাধীনতা আন্দোলনে ধর্মের কোনো কনসেপ্টটাই ছিল না, এই বাংলার যারা জাতীয়তাবাদী বিপ্লবী, তারা ভারত মাতা বা মা, তাকে রেখে হাত কেটে বলতো মা তোমার কাছে নিজেকে সঁপে দিলাম। বাংলার মা ধর্ম ছিল না রাজনীতির মধ্যে। যারা এসব লুকিয়ে ফেলে, লুকিয়ে রাখতেই পারে। সমস্যা হলো কি, বাংলায় ইতিহাসটাকে ভুলিয়ে রাখা হয়েছিল। কারা ভুলিয়ে রেখেছিল? বামপন্থীরা। ঠিক, বামপন্থীরা যখন ইতিহাস তৈরি করলো, কারণ যখন স্বাধীন ভারতে ইতিহাস চর্চা শুরু হলো, কংগ্রেস প্রায় পুরোটাই সারেন্ডার করে দিয়েছিল বামপন্থীদের হাতে, কারণ সিপিআই তখন কংগ্রেসের অ্যালাই, এবং বামপন্থীদের একটা ব্যাপার রয়েছে, সব জায়গায় নিজের লোকগুলোকে সুন্দর করে বসিয়ে দেয়। ফলে ওই যে এটা তো যেগুলো ক্যাডার ভিত্তিক ন্যারেটিভ গুলো তো সেট করা হলো, গোটাটাই কিন্তু বামপন্থী ন্যারেটিভ, এবং ইতিহাসকে বদলানো হলো। সেই ইতিহাস কিন্তু আমরা, দেখো আমি নিজে বলি, আমি 70-এর দশকের শেষের দিকে পড়াশোনা করেছি, 80-র দশক, তারপরে অধ্যাপনা শুরু করলাম। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে একটা সিলেবাসের লাইন এখনো আমার মনে আছে, ইনএভিটেবিলিটি অফ সোশ্যালিজম অ্যাজ এ হিস্টোরিক্যাল প্রসেস। আমাদের পড়ানো হতো যে সমাজতন্ত্র কেন অবশ্যই আসবে, সেটা তোমাকে পড়তে হবে ক্লাসে। তো এইরকম যদি ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা হয়, সেখান থেকে যে প্রোডাক্টগুলো বেরোবে তার একটা অংশ বামপন্থী হবে। তা নইলে ভয়ঙ্কর অত্যাচারের শিকার হয়ে যে মানুষগুলো সব হারিয়ে এপারে চলে এলো, কারণ তারপর ঋত্বিক ঘটক সিনেমা করছেন, এখানে কষ্ট দুঃখ, কেন লোকগুলো পালিয়ে এলো সেটা বলেননি, সুনীল গঙ্গোপাধ্যায় বলেননি, কারণ একটাই, ওই বামপন্থা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। তাও সুনীল বাবু শেষের দিকে সব অল্প স্বল্প বলেছেন, ঋত্বিক ঘটক কোনো কালে বলেননি। আমার অদ্ভুত লাগে, যাদবপুরে, দমদমে যে অঞ্চলে আমি থাকি, এখন ডেমোক্রেটিক ক্যারেক্টার বদলে গেছে, সেখানে যে মানুষগুলো এসেছিল অধিকাংশই দুঃখ করতো, আমার ওই ছিল, সেই ছিল, সেই ছিল। এখানে সে সবাই কমিউনিস্ট হলো কিভাবে? যে কমিউনিস্ট পার্টি ভারত ভাগকে সমর্থন করেছিল। এর বিরাট ইতিহাস রয়েছে। ফলে এগুলোকে ভুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমি আবার বলছি যে কিছু মানুষকে কিছুদিন হয়তো বোকা বানিয়ে রাখা যায়, অনেক মানুষকে হয়তো অনেকদিন বোকা বানিয়ে রাখা যায়, সব মানুষকে তা সব দিন বোকা বানিয়ে রাখা যায় না। ইতিহাস কতদিন চাপবে, সে ঠিক বেরিয়ে আসবে, বেরোচ্ছে ইতিহাস, মানুষ সত্যিটা জানছে। অবশ্যই।
এই জন্য বিদগ্ধজনকে ভালো লাগে, এই কথাটা বললেন, এটা বামপন্থীরাও এই কথাটা খুব বলেন আর কি। আমি তাই একেবারে বিমানের কাছে চলে মানে আমার এই বামপন্থী আবহে বড় হওয়াটা কি প্রভাব বিস্তার করেছে? করতে পারে না, এটা করতে পারে। এই প্রসঙ্গে বলি, দেখুন, যখন এটা তো হতে পারে। পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ি না, নিজেকে একটু বাম বাম ভাবতে ভালো লাগতো। আমার বাবা বরাবর কংগ্রেস করে, আজন্ম কংগ্রেস, এটা মৃত্যু কংগ্রেস কর্মী হিসেবে হয়েছে, তৃণমূল করেননি কোনো কালে। উনি ঠাট্টা করে বলতেন, বছর খানেক যাক তোর মাথা থেকে এটা চলে যাবে। আমার 6 মাসের মধ্যে চলে গিয়েছিল, বছর খানেক লাগেনি। তবে আমি বারবার করে বলছি, আমি যেসব বিদ্যুৎদের কথা বলছি, কেউ ভাববেন না এরা কেউ সিপিএম করতেন। আমি বামপন্থী আদর্শের কথা বলছি, বামপন্থার কথা বলছি। সেখানে অনেকে হয়তো রাজনীতিতে সেইভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন না, কিন্তু তারা তাদের সৃষ্টিকর্মের মধ্যে বারবার নিজেদের বামপন্থী ভাবতেন, অথবা তাদের সমালোচকরা ভাবতেন। যেমন অমর্ত্য সেনকে নিশ্চয়ই কেউ বলবেন না সিপিএম, কিন্তু কেউ বলবেন না যে অমর্ত্য সেন সনাতনী। আমি একটু চলে যাচ্ছি বিমান সমাদ্দারের কাছে। অধ্যাপক সমাদ্দার, আপনার গবেষণার কাজই হচ্ছে উদ্বাস্তু আন্দোলন। 1950 সাল থেকে 2025 বামপন্থী বিদ্বজনেদের, অর্থাৎ তখন তো বিদ্বজনটা সেই হিসেবে কটু কথা হিসেবে ব্যবহার করা হতো না। এখন বিদ্বজন বললে অনেকে খেপে যান, কারণ এখন বিদ্বজন মানে হচ্ছে যারা মাসোহারা পান বা যারা বিভিন্ন পদে থাকেন, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের, এবং তারা কেউ কেউ বেতনভুক বা কেউ কেউ বিভিন্ন অনুষ্ঠান করে টাকা উপার্জন করেন এবং বিভিন্ন খেতাব পান আর কি। কিন্তু সেই সময় যারা বিদ্বজন ছিল, তখন কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালেও তারা কাজ করেছে। এরকম অনেকের নাম আপনিও জানেন, আমরা সবাই জানি। কোথাও কি মনে হচ্ছে 75 বছরের বাম দর্শনের মৃত্যু ঘটেছে বাংলায়? বাংলা এখন স্বাধীন হয়েছে, অর্থাৎ ব্রিটিশ শাসনের পর সবচেয়ে বড় স্বাধীনতা। বাংলা এবার মুক্ত চিন্তায় চিন্তা ভাবনা করতে পারবে। বাংলা এবার ইতিহাস চর্চা করবে। নোয়াখালী, আপনি যেহেতু ইতিহাসের লোক, নোয়াখালীর কথা চর্চা করবে। বাঙালি চর্চা করবে বিখ্যাত সেই মানুষটি, যে মানুষটার জন্য কলকাতা শহর বেঁচে গিয়েছে। এই তথ্যগুলো নিয়ে এবার নাড়াচাড়া হবে। মুক্ত মনে বাঙালি হিন্দু তার কথা বলতে পারবে। অর্থাৎ বাঙালি হিন্দুর মধ্যে যে বামপন্থা ছিল, সেটা মুছতে প্রায় 75 বছর সময় লাগলো। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিদায় নিলেন, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে থেকে গেল আমাদের বাম মানসিকতা। এবার একেবারে প্যারেস্ট্রাইকা হয়ে গেছে। এবার উদার বাঙালি হিন্দু এবার মুক্ত মনে চিন্তা করবে, পুজো করবে, পুজো পাঠ করবে, নোয়াখালীর কথা বলবে, কি করে গোপাল পাঠা বাঁচিয়েছে কলকাতাকে, সেই ইতিহাস জানবে। কি মনে হচ্ছে? না, এই ন্যারেটিভটার সাথে না আসলে ঠিক ব্যাপারটা খাপ খায় না। যেহেতু গবেষণার বিষয়টা আমার একদম সেই সময় নিয়েই, 47 থেকে 77, কয়েকটা প্রশ্ন করি। দেশভাগ হলো ধর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে সমস্ত পক্ষ স্বীকার করেছে সেই দেশভাগকে। কংগ্রেস তার একটি মানচিত্র বানিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গ কেমন হবে। আছে আমার কাছে মানচিত্রগুলো অরিজিনাল। শ্যামাপ্রসাদ এবং তার দল একটি মানচিত্র বানিয়ে দিয়েছিল, প্রত্যেকটার মতো আলাদা আলাদা। ব্রিটিশ সরকার তার মতো করে একটি বানিয়েছিল। আলটিমেটলি একটা অ্যাকসেপ্ট করা হয়। এমন নয় যে বামপন্থীরা দেশভাগ চেয়েছিল বলে হয়ে গেল, বাকি সব পক্ষ হাত তুলে বলেছিল আমরা দেশভাগ চাই না। একদম তা নয়। মানচিত্র বানিয়ে প্রত্যেকে রেডি হয়েছিল কিভাবে আমার রাজ্য দেশকে ভাগ করা হবে। অতীতে কি হয়েছিল তাই নিয়ে দোষ গুণের বিচার ইতিহাস করে না। কিন্তু আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেশভাগের ফলে যারা পূর্ববঙ্গ থেকে চলে এলেন এবং যারা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে চলে গেলেন, সেই সংখ্যাটা খুবই কম। সেটা অনেক ক্ষেপে হয়েছে, বারে বারে হয়েছে। যেহেতু সম্পত্তি এবং জনবিনিময় নীতি কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করা হয়নি, সেই কারণে ধাপে ধাপে অনেকবার আবার ফিরেও এসছে। সেটাকে রিভার্স মাইগ্রেশন হিসেবে আমরা দেখি, চর্চার মধ্যে এসছে এখন। তাদের পূর্ববঙ্গ থেকে চলে আসা হিন্দুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা 3 প্রজন্ম পেরিয়ে 4র্থ প্রজন্ম জন্মে গেছে, এখন জেগে উঠলো। অথচ সেই যন্ত্রণাটা তাদের কাছে অনেক বেশি হতেই পারে। তো জীবন্ত থাকার কথা। স্টিফেন স্পিলবার্গ শিল্ডার্স লিস্ট করেছেন। পশ্চিম বাংলার কোনো চলচ্চিত্র পরিচালকের ক্ষমতা আছে স্টিফেন স্পিলবার্গের মতো শিল্ডার্স লিস্ট করবে? আমরা ঢাকা লিস্ট করব, আমরা বরিশাল লিস্ট করব, বলেনি। এখন সব থেকে বেশি এফেক্টেড মানুষদের কমনওয়েলথ হওয়ার কথা, অর্থাৎ হিন্দু বাঙালি ধরে নিচ্ছি, যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছে। গবেষণা করতে গিয়ে দেখেছি সবাই দাঙ্গা বা হিংসার জন্য আসেন। দায়িত্ব নিয়ে বলছি। ইন্টারভিউ করার সময় না, আমি ইন্টারভিউ করে একদম মানে কয়েকশো উদ্বাস্তু পরিবার ইন্টারভিউ দিয়ে আমাকে যেটা বলেছিল যে দাঙ্গা যেখানে হয়েছে সেখানে হিংসা হয়েছে।
আনকোয়েশ্চেনেবল। দাঙ্গা নিয়ে তার সংখ্যা নিয়েও বলবো কথা কিছু। অনেকে চলে এসেছিল যে সোশ্যাল হায়ারার্কিতে তারা বসবাস করে অভ্যস্ত ছিল, সেই স্বাচ্ছন্দ্য প্রশ্নের সম্মুখে পড়ছে। মুসলিমরা বহু জায়গায় বলেছে ওগুলো আগে চলতো, এখন আর চলবে না। আগে দাওয়ায় দাঁড়িয়ে আমি তোমার অন্য ঘটিতে জল খেতাম, এবার কিন্তু ড্রয়িং রুমে বা বেডরুমে গিয়ে গল্প করব। এই যে একটা সিস্টেমের উল্টে যাওয়া, এটা একটা বড় মানসিক অভিঘাত এনেছিল। অজস্র উদ্বাস্তু পরিবার সেটা বলেছে। দমদম এবং যাদবপুর, এই দুটো জায়গায়, যাদবপুর থেকে শুরু হলো নৈহাটি, দমদম, এই দুটো আগে জায়গায় বামেরা যে সবচেয়ে বিরাট বেশি উদ্বাস্তু ভোট পেত, কলোনি। এখন আমার থেকে ভালো জানেন, এখন সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পায়। কিন্তু বামদের গ্রিপ উদ্বাস্তু কলোনিতে এসছে বহু বছর পরে। উদ্বাস্তু কলোনিতে বামপন্থী কমিউনিস্ট পার্টিকে ভালোবাসে সদস্য তো কথাই নেই, এদেরকে আত্মপরিচয় গোপন রাখতে হতো। কোনোভাবে জানতে পারলে কলোনি কমিটি থেকে বিতাড়ন করা হতো। বামফ্রন্ট কলোনির উপর গ্রিপ নেওয়া শুরু করেছে ইউসিআরসি তৈরি হওয়ার পর থেকে, 1950-এর পর থেকে 51 পর্যন্ত পার্টি নিষিদ্ধ। সেই সময় মহিলা আত্মরক্ষা সমিতি বাড়ি বাড়ি গিয়ে যারা দাঙ্গা পীড়িত তাদেরকে এটা বোঝাতো যে দাঙ্গা কোনো ধর্মের মানুষ করে না, যারা করে তারা খারাপ মানুষ, সেটা সমস্ত ধর্মের মধ্যে আছে। এবং অত্যন্ত বয়স্ক মহিলারাও তাদের সাথে যখন আমি কথা বলেছিলাম গবেষণা করার সময়, বলেছিল আমাদের মনে সেই হিংসা আসার কথা, কিন্তু এমনভাবে আমাদেরকে তারা বলেছিল, বুঝিয়েছিল, আমরা সেটাকে সত্যি অবশ্যই। বিশ্বাস তবে করেছি। বামপন্থা সেই সময় বোঝাতে শুরু করেছিল বাঙালিকে। কোথাও কি মনে হচ্ছে সেই সময়টা, ইতিহাসটা এবার শেষ হয়ে গেল, এবার বাঙালি মুক্ত চিন্তাধারায় বিশ্বাস করবে? নোয়াখালীতে যা হয়েছে মুক্ত কণ্ঠে বলবে, বাঙালি মুক্ত কণ্ঠে বলবে গোপাল পাঠা কি করেছিলেন, যেগুলো আমরা পাঠ্য বইতে পড়িনি, যে ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল, বামপন্থীরা কংগ্রেস যে ইতিহাস লুকিয়ে রেখেছিল, এবার সেই ইতিহাস বেরিয়ে আসবে। খুব বিপজ্জনক প্রবণতা, মানে ওই নেকড়েবাগ আর ভেড়ার বাচ্চার গল্পটা হয়ে গেল আর কি, যে তোর ঠাকুরদাদার বাবা এইটা করেছিল, সেই স্মৃতিটাকে পুনর্জাগরিত করে এবার তার বদলা হবে। এটা কাম্য নয়। অবশ্যই কাম্য নয়, অবশ্যই কাম্য নয়। আমি একবার মিতা চক্রবর্তীর কাছে চলে যাচ্ছি, কংগ্রেস নেত্রী। মিতাদি, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, কোথাও তাহলে বামপন্থা, আমি তার সঙ্গে সঙ্গে অবশ্যই এ বামপন্থা মানে কিন্তু সিপিএম নয়, এ বামপন্থা মানে তার মধ্যে সতীনাথ ভাদুড়ী, তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন। অসাধারণ এখনো পর্যন্ত বাংলা সাহিত্যের যাদেরকে সবাই সম্মান করে এবং মনে করেন যারা লেখকদের লেখক, তাদের মধ্যে কমল কুমার মজুমদার, সতীনাথ ভাদুড়ী, গোপাল হালদার, এরা রয়েছেন। সতীনাথ ভাদুড়ী তিনি অবশ্যই জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, কংগ্রেস করেছেন সক্রিয়ভাবে, এটা আমরা জানি। কিন্তু তার লেখার মধ্যেও সবসময় আমরা দেখেছি যে একটা উদার, যেটাকে সারা পৃথিবীতে একটা উদার প্রগতিশীল দৃষ্টিভঙ্গি বলে, সেই দৃষ্টিভঙ্গি। কোথাও কি মনে হলো সতীনাথ ভাদুড়ী, অদ্বৈত মল্লবর্মণ, গোপাল হালদার, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, এদের দিন এবার শেষ হলো, এবার নতুন করে বাঙালি হিন্দু জাগছে, বাঙালি মুসলমান জাগছে, পশ্চিমবাংলার অবাঙালি হিন্দু জাগছে, পশ্চিমবাংলার অবাঙালি মুসলমান জাগছে, এবং অন্যান্যরা তো রয়েছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে আইডেন্টিটি পলিটিক্সের কথা আমি বলছেন, বলিনি, দুঃখিত, না, মাননীয় এখানে- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিরোধী দলনেতা যে পরিচয় দিয়েছেন, সেই অবসরে আমি আপনাকে প্রশ্নটা করছি। ন্যারেটিভ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটা রিলিজিয়াস আইডেন্টিটি পলিটিক্স হোক কি লিঙ্গুইস্টিক আইডেন্টিটি পলিটিক্স হোক, কারণ আপনি দুটোর কথাই বললেন, অবশ্যই। হিন্দু মুসলমানের কথাও বললেন, বাঙালি এবং অবাঙালি বা বহিরাগত সেই পলিটিক্সের কথাও বললেন। সেই রাজনীতির যে একটা জায়গা আজকের দিনে ইলেকট্রাল পলিটিক্সে পশ্চিমবাংলায় এসেছে, সেটা অস্বীকার করার মতো জায়গায় আমরা নেই, কারণ ভোটের রেজাল্ট, ইলেকট্রাল পলিটিক্সের রেজাল্ট সেটা দেখিয়ে দিচ্ছে। কিন্তু যদি আমরা বলি যে এটাই ক্ষণস্থায়ী হবে না, এটাই চিরস্থায়ী হয়ে যাবে, বা সামনে চিরস্থায়ী বলে তো কিছু নেই, সামনের দশকে শুধু এই রাজনীতি আমরা দেখব কিনা, সেখানে আমার মতামতটা একটু আলাদা। দেশের বিভাজনের সময়ের থেকে কিন্তু ধর্মীয় রাজনীতির একটা জায়গা আছে। যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, তখন কিন্তু দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অনেক রকম ঘটনা ঘটেছিল, যেগুলোকে হয়তো আমরা সবসময় হাইলাইট করতে চাইনি, এবং হাইলাইট যে করতে চাইনি, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস হোক এবং পরবর্তীকালে বামফ্রন্ট হোক, তার পেছনে কিন্তু যে ইন্টেনশনটা কাজ করেছে, সেই ইন্টেনশনটা কিন্তু সবসময় খারাপ ছিল না।
আজকে যখন আমি দেখি শুভেন্দু অধিকারী, যিনি একজন কনস্টিটিউশনাল পজিশনে রয়েছেন, তিনি লিডার অফ অপোজিশন, একটা গণতান্ত্রিক দেশে একটা কনস্টিটিউশনাল পজিশনে দাঁড়িয়ে যখন উনি এত ইররেসপন্সিবল একটা স্টেটমেন্ট করেন যে আমি শুধু হিন্দুদের ভোটে জিতে এখানে এসেছি। আজকে শুভেন্দু অধিকারীর কথা তো ছেড়ে দিই, উনি তো পশ্চিমবাংলার লিডার অফ অপোজিশন। মহারাষ্ট্র নির্বাচনের আগে যখন আমরা দেখি প্রধানমন্ত্রী নিজের চেয়ারের কথা ভুলে গিয়ে বলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমি বহু ন্যাশনাল মিডিয়ার ইলেকশন ডিবেটে গিয়ে জিজ্ঞেস করেছি যে বিজেপি স্পোক্সপারসনরা আমাকে সোজা ভাষায় এটা জবাব দিতে পারেনি যে বাটেঙ্গে তো কোন কাটেগা, ইয়ে বাতা দিজিয়ে কোন কাটেগা। আপনারা সোজা কথায় বলতে চাইছেন সিভিক আনরেস্টের কথা বলছেন, কারণ মুসলমানরা হিন্দুদের মতো ইকুয়াল নাগরিক এই দেশের। আপনারা বলছেন এখানে সিভিক আনরেস্টের কথা প্রধানমন্ত্রী বলছেন, হোম মিনিস্টার বলছেন। তাদের দায়িত্ব জ্ঞান এতটাই শূন্য হয়ে গেছে তারা। তো যখন তারা বলে 80 ভার্সেস 20, কবরিস্তান ভার্সেস শমশান ঘাট, এদের পোশাক দেখলে বোঝা যায়। এবং এই উক্তিগুলো কিন্তু আসছে প্রধানমন্ত্রী থেকে, ইউনিয়ন মিনিস্টার্স থেকে। গদ্দারও কো গোলি মারো, অনুরাগ ঠাকুর, আমার লিস্ট লম্বা। যখন সিনিয়র মিনিস্টার্স, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এলওপি এরকম ইররেসপন্সিবল স্টেটমেন্টস করেন, তখন ধর্মীয় রাজনীতিটা কে শুরু করেছে সেটা বলে বোঝানোর কোনো অবকাশ থাকে না। এবং আরেকটা কথা বলবো, আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস যখন এই সরকার চালাচ্ছেন পশ্চিমবাংলায়, এই গত 10 এবং 15 বছরে এই পশ্চিমবাংলায় আরএসএস এর শাখা কি সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। সো যেরকম পোলারাইজেশন রয়েছে, রিভার্স পোলারাইজেশনটাও কিন্তু হচ্ছে এখানে। যে পলিটিক্যাল অর্গানাইজেশন 30% ভোট শেয়ার নিয়ে অ্যাডভান্টেজ নিয়ে শুরু করছে, তাদের কিছু করার দরকার হচ্ছে না। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিজেপি খারাপ আরএসএস ভালো না, সেটা তো উনি মনে করেন। এবং যে পলিটিক্যাল অর্গানাইজেশন শুরু করছে একটা রাজনীতি যেখানে তাকে কিছু করতে হচ্ছে না 30% ভোট পাওয়ার জন্য, কারণ ফিয়ার ক্যান বি আ ভেরি বিগ মোটিভেটিং পাওয়ার। মোর দ্যান লাভ, ফিয়ার অ্যান্ড হেট্রেড মোটিভেট পিপল। হ্যাঁ, এবার আমি দ্বিতীয় অংশে আসছি। আমি দ্বিতীয় অংশে কিন্তু রিভার্স পোলারাইজেশনের কথাও মাথায় রাখতে হবে। আমি দ্বিতীয় অংশে আসছি, আমি আপনাকে দিয়ে শুরু করব। যদি মেরুকরণ হয়, অর্থাৎ বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, অবাঙালি মুসলমান এবং অন্যান্যরা, এই 5 ভাগে যদি ভোট হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে তো বাম আর কংগ্রেস। তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে, এইবার তো আনুবীক্ষণিক হয়ে যাবে, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। সবচেয়ে ক্ষতি কংগ্রেস আর বামেদের হবে। দেখুন, কংগ্রেস এই রাজ্যে 45 বছর ক্ষমতায় নেই। আমি 2011-র ওই অ্যালায়েন্সের গভর্নমেন্টের সময়টা ছেড়ে দিচ্ছি। তারপরও 2024-এর লোকসভা ইলেকশনে আমাদের কিন্তু এখান থেকে লোকসভার নির্বাচিত মালদা থেকে এমপি গেছে। কাজেই আমি খুব গর্ব করে বলতে পারি যে আজকে শুধুমাত্র আদর্শর জন্যে আমি এই পার্টিটা করি, কিছু পাওয়ার জন্যে বা কিছু মানে শর্ট টার্ম গেনের জন্য নয়। আপনি পরিবারের কথা বলছিলেন। আমার বাবা রায়টের সময় টাঙ্গাইল থেকে, বাংলাদেশ থেকে এখানে এসেছে, রিফিউজি ক্যাম্পে থেকেছে। তিনি নিজের দক্ষতায় তিনি উকিল হয়েছেন, বার কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছেন কনজিকিউটিভ টার্মসের জন্য। আজকে কংগ্রেসের আদর্শের প্রতি ভালোবাসাটাও কিন্তু আমি পরিবার থেকে পেয়েছি। যদি তার মধ্যে সেই ঘৃণা না থেকে থাকে, তিনি শেষ জীবন অবধি বিজেপি করেননি। তিনি ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে ঘৃণা করতেন। তিনি কিন্তু রিফিউজি ক্যাম্পে থাকা বাংলাদেশ থেকে আসার মানুষ। তো এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ইয়েস, রিভার্স পোলারাইজেশনে টিএমসি সবচেয়ে বেশি গেইন নেন, কারণ যে রুলিং পার্টি সে যদি শুরুই করছে 30% অ্যাডভান্টেজ দিয়ে, তার এতগুলো ওয়েলফেয়ার স্কিমস আছে, তার অনুদানের জন্য এত লোক বেনিফিটেড, আর 15% ভোট অ্যাড করতে তাকে কিন্তু বেশি পরিশ্রম করতে হচ্ছে না। অবশ্যই আপনি টিএমসি কে এইভাবে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আমি জানি না বিজেপির পলিটিক্যাল অ্যাডভাইজার্সরা কারা, এটা আমি স্টুডেন্ট অফ পলিটিক্স বলছি, কংগ্রেসের নেত্রী হিসেবে নয়। এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে যত ওরা এই ভয়টা থাকবে মাইনরিটির উপরে, বিজেপির বাংলা জয়ের স্বপ্ন কিন্তু অসম্ভব থাকবে। এবং এই অঙ্কটা টিএমসি নেত্রী খুব ভালো করে জানেন। বিমান, এবার তো বামপন্থা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে যে আর্যিকর আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলছি,
যে এবার তো বোধহয় আর কোনো রকমভাবে কোনো বুদ্ধিজীবীও খুঁজে পাওয়া যাবে না, মানে কোট আনকোট বুদ্ধিজীবী, আমি এইসব বুদ্ধিজীবী না, সে বুদ্ধিজীবী বলতে ইন্টেলেকচুয়াল বলতে যা বুঝি, মানে সেক্ষেত্রে কোথাও কি মনে হলো যে বামপন্থা আগেই শেষ হয়ে গিয়েছিল পূর্ব ইউরোপে, সোভিয়েত ইউনিয়নে বামপন্থা তার মৃত্যু হয়ে গিয়েছে, এবার বঙ্গদেশে 34 বছরের রাজত্বের পরও টিকে ছিল, সেটা বদল নয়, বদলের জন্য বদলা নয়, সেই জন্য টিকে ছিল, এবার পুরোপুরি চলে গেল, মানে বামপন্থা বলে আর কিছু থাকলো না। এইভাবে বোধহয় দেখা উচিত নয়, তার কারণ এটাও সত্য নয় পৃথিবীর সমস্ত দেশ বামপন্থাকে রিজেক্ট করছে, একই সাথে আমরা দেখতে পাচ্ছি বহু দেশে নতুন করে বামপন্থী, কিন্তু বাঙালি আর বামপন্থী হবে না, বাঙালির যেটা কিছুই বলা যায় না। তার কারণ আমাদের স্বাধীন ভারতের ইলেকটোরাল পলিটিক্স যবে থেকে শুরু হচ্ছে, আমি পশ্চিমবঙ্গই তৈরি 52 নির্বাচন, সেখানে বামফ্রন্ট তো ছিল না তখন, সেখানে সিপিআই কটা ভোট পেয়েছিল, কিন্তু তারপরে স্টেডিলি আন্দোলনের মধ্যে থেকে সেই ভোটটা কোথায় যায়। একই সাথে পশ্চিমবঙ্গে বিজেপি কটা ভোট পেত, তৃণমূলের কটা সিট ছিল, রাজনীতিতে কখন কি হয় কেউ জানে না। মানে রাজনীতিতে এবং শেষ আদর্শে বামফ্রন্ট তাহলে সরকার যখন শেষ তৈরি হলো। হয়েছিল। না, আমি রাজনীতি ছেড়েই দিলাম, আমি বলছি বামপন্থা আদর্শ শেষ হয়ে গেল, মানে এরপর একজনও বিদ্বজনকে পাওয়া যাবে না, বুদ্ধিজীবী পাওয়া যাবে না যাদের বামপন্থী বলা হবে। আমি সহমত নই এই বক্তব্যের সাথে। কেন নই? তার কারণ যে অদ্ভুত স্রোতে আমার কিন্তু দেশ এটা তো ভাসছে, মানবেন এই সমস্ত বামপন্থী ন্যারেটিভগুলো বাঙালির জাতীয় জীবনের ইতিহাসকে কোথাও জগদ্দল পাহাড়ের মতো চেপে রেখেছিল, নোয়াখালী থেকে শুরু করে যে মানুষটা কলকাতা শহরকে বাঁচিয়েছিল, সেই মানুষটার একটা মূর্তি নেই। এই তথ্য পরিসংখ্যানটা সবার জানা খুব উচিত। সমস্ত ভারতে, অবিভক্ত ভারতে এবং পার্টিশনের পরে, পার্টিশন রায়ট বলি আমরা, তাতে সারা ভারত জুড়ে যত হিন্দু এবং শিখ সম্মিলিত পুরুষ মারা গিয়েছিলেন, যত মহিলা লুণ্ঠিতা এবং ধর্ষিতা হয়েছিলেন, নিহত হয়েছিলেন, তার সংখ্যা থেকে অনেকটা বেশি মুসলিম মহিলা নির্যাতিতা, নিহত হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, মুসলিম পুরুষ মারা গিয়েছিলেন। সরকারি তথ্য, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা রিপোর্টের তথ্য, দুটো সীমান্ত জুড়ে টোটাল যে সংখ্যা, তাতে মুসলিমদের ধর্ষিতা এবং নিহত হওয়ার সংখ্যা বেশি। কি বলছেন? দায়িত্ব নিয়ে বলছি, সরকারি তথ্য প্রমাণ তাই বলে সংখ্যায়। অবশ্যই, তবে সরকারি তথ্য এবার প্রমাণে বিষয় হচ্ছে যে আপনি সবাই তো আমাদের যেটা সরকারি বলছিলেন, তথ্য প্রমাণ তো সন্দেহের ঊর্ধ্বে নয় না, কিন্তু সেই সন্দেহ করলে সংখ্যাটা উল্টো হওয়া উচিত, কিন্তু হয়নি। এখন বিষয় হচ্ছে যে ক্লাস 8-এ আপনি দাঙ্গার ইতিহাস পড়াতে চাইছেন। না, আমি পড়াতে চাইছি না, আমি কথার কথা বলছি। আমি পড়ানোর কে? দাঙ্গার ইতিহাস, তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে যেগুলো ঘটে সেগুলো শিশু মস্তিষ্কে ঢোকানোটা কতটা বুদ্ধিমানের কাজ অবশ্যই, আমার জানা নেই। অবশ্যই, খুব ভালো উত্তর দিয়েছেন, খুব ভালো উত্তর দিয়েছেন। আমি এবার সন্দীপনের কাছে চলে যাবো। সন্দীপন, কোথায় তাহলে এইবার তো বোধহয় 2026-এ ডোনাল্ড ট্রাম্প অথবা কোরিয়ার যিনি সর্বময় কর্তা তারই মতো নিশ্চিন্ত আমাদের এ রাজ্যের শাসক দলের সুপ্রিমো, তার কারণ এইভাবে যদি নির্বাচন হয় তাহলে তো হাসতে হাসতে সব কিছু হয়ে যাবে। মানে এই মুহূর্তে পৃথিবীর 3 জন সবচেয়ে নিশ্চিন্ত রাজনীতিবিদদের একজন হচ্ছেন সুপ্রিমো, তার কারণ যদি এইভাবে এগোতে থাকে সেক্ষেত্রে কংগ্রেস বামেরা ভোট কাটবে না, কারোর ভোট কাটবে না এবং সরাসরি পাটিগণিতে ওয়াক ওভার। দেখুন, 2011-তে আমরা বামফ্রন্টের 34 বছর শাসনের অবসান ঘটিয়ে ঠিক মানুষের রায়কে পাথেয় করে এসেছিলাম। 2016-তে বাংলা একটা নতুন সমীকরণ দেখলো, বাম এবং কংগ্রেস যারা একে অপরের চিরশত্রু, তারা হাত মেলালো তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য। মানুষ যোগ্য জবাব দিল, তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে সরকার গঠন করলো। 2021-এ আমরা আরেকটা সমীকরণ দেখলাম যেটা বাংলা কখনোই দেখেনি, যার উত্থান 2014 থেকে শুরু হলো, যে রাজনীতিতে ধর্মের একটা অ্যাঙ্গেল এনে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোটের বাক্সে সেটাকে প্রতিফলন করা। কিন্তু বাংলা তো সেটা রুখে দিয়েছিল, বাংলা তো সেটা কমপ্লিটলি রুখে দিয়েছিল। আজকে পোলারাইজেশন, রিভার্স পোলারাইজেশনের কথা বলা হচ্ছে, এই সমস্তটাই কিন্তু কোথাও না কোথাও বিজেপি নামক দল তারা যেই ধারায় রাজনীতিকে বাংলা নিয়ে যেতে চাইছেন তারই ফলপ্রসূ এই ঘটনাগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলায়
কংগ্রেসের যিনি মুখপাত্র উনি বললেন 30% ভোট নিয়ে আমরা শুরু করছি। 30% ভোট নিয়ে কি সরকার গঠন করা যায়? তারপরে উনি আরেকটা তথ্য না, দিলেন, সেই জন্যই তো জগন্নাথ মন্দির হচ্ছে- আর বললেন যে 15% ভোট অ্যাড হলে নাকি সরকার, তাহলে হয় 45%। উনি ধরেই নিচ্ছেন যে 100%ই ভোট দিচ্ছে, যার মধ্যে এখনো সেন্সাস হয়নি। 11-র পর থেকে এই সরকার সেন্সাস করেনি, কারেন্ট বিজেপি সরকার সেন্সাস করেনি। তাহলে 70% এবং 30%, তো 70%-এর যদি আমরা খালি 15% পাই, তাহলে তো বিজেপি সরকার গঠন করে না এখানে, তা তো হচ্ছে না। এইখানে বাংলায় আমরা নিশ্চিত আমাদের কাজের নিরিখে, আমরা নিশ্চিত মানুষের জন্য কাজ করে এবং সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে আজ বাংলা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার মনে হয় এটা অন্য কোনো রাজ্যে, অ্যাটলিস্ট আজকের সময় এই বিজেপির শাসনকালে আমরা কোনো রাজ্যে এই রকম পরিবেশ দেখতে পারছি না বা অবশ্যই পাবো না। না, আমি ধরুন তর্কের খাতির ধরে নিলাম সবুজের একটা অংশের ভোট আপনাদের হাতে রয়েছে, গেরুয়ার একটা অংশের ভোট জগন্নাথ মন্দির এবং অন্যান্য কথাবার্তার মধ্যে দিয়েও পেয়ে যাবেন, তাতে একদম নিশ্চিন্ত। না দেখুন, আজকে আমাদের দল বা মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি দেখেন, তিনি তো ট্রু সেন্স সেকুলার। আজকে বাংলায় যাতে সব ধর্ম, সব ধর্মীয় মানুষ তারা এখানে নিরাপদভাবে বসবাস করতে পারে, সেটা তিনি এনশিওর করছেন। না, কিন্তু সরস্বতী পুজোতে পুলিশ নামাতে হচ্ছে। দেখুন, সরস্বতী পুজোতে পুলিশ নামাতে হচ্ছে আজকে সরস্বতী পুজো অলিতে গলিতে, বাড়িতে, রাস্তায়, স্কুলে, কলেজে, সব জায়গায় হয়। একটা কোথাও একটা বিরল ঘটনা, এবং সেই ঘটনাটা নলেজে আসার সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে সেটাকে এনশিওর করা, এটাই তো সরকারের কাজ, সেটাই তো সরকার করছে। না, একদিকে যখন ধরুন দক্ষিণ কলকাতার সাব্বির এই কথা বলছে, তখন হুমায়ুন কবির মুর্শিদাবাদে হুঙ্কার দিচ্ছেন। দেখুন, কে কোথায় হুঙ্কার দিচ্ছে তাতে একটা দলের নীতি নির্ধারণ হয় না। আজকে হুমায়ুন কবিরকে কিন্তু দল শোকজও করেছে। হ্যাঁ, কিন্তু আমি দুপক্ষকেই জিজ্ঞেস করবো, কারণ খাতায় কলমে শাসক এবং বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল। আমি বিজেপির প্রশ্নেও আসবো, কিন্তু ধরুন এই ধরনের মন্তব্য আপনি ভাবতে পারছেন পাকিস্তানে বা বাংলাদেশে বা অন্যান্য উপমহাদেশে এরকম কেউ করতে পারবে? না দেখুন, কোনো রকমই ধর্মীয় মন্তব্য করা উচিত নয়, এবং আমাদের দল এটাকে কোনোভাবেই সমর্থন করে না। অবশ্যই করেনি, শোকজ করেছে, কিন্তু অনেকেই বলছেন এটা খুব নরম, মানে এটা খুব লঘু দণ্ড হয়ে গেছে। লঘুদণ্ড তো ব্যাপার না, কারণ এরকম এর মধ্যে পরিবেশ একটা তো নেই। প্রশ্নের আঁচ আছে এখানে তো কোথাও কোনো রকম পরিবেশ এরকম নেই। তাকে শোকজ করা হয়েছে, এবং দল যদি মনে করে এবং সে যদি নিজেকে আবার নিজের পরিবর্তন না ঘটাতে পারে, তাহলে পদক্ষেপ অবশ্যই। আমি একবার বিমলদার কাছে চলে যাবো। বিমলদা, আমি একটা ছবি দেখাবো কলকাতার রাজপথে, বিশেষ করে এটা অভাবনীয় এই ছবিটা কলকাতার রাজপথে। আমরা দেখলাম যে এলওপির মিডিয়া টিম গোটা রাজপথে এরকম বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দ, এই যে গর্বিত বাঙালি হিন্দুর পোস্টার পড়েছে। এটা পশ্চিমবাংলার রাজনীতিতে আগে দেখিনি, এবং অনেক সময় অনেকে ভয় পেতেন যে আমরা গাজা স্ট্রিপের মতো হয়ে যাব নাকি, একদিকে অবাঙালি হিন্দু, অন্যদিকে অন্য রাষ্ট্র, সব মিলিয়ে গাজা স্ট্রিপ হয়ে যেতে পারে পশ্চিমবাংলা। কিন্তু এই প্রথম আমরা দেখলাম পশ্চিমবাংলার ইতিহাসে গর্বিত বাঙালি হিন্দু বলে এলওপির মিডিয়া টিম বলে ওখানে লেখা আছে, আমি জানি না এটা কোথা থেকে, গোটা শহর জুড়ে পড়েছে। এটা মানিকতলার ছবি, এই ছবিটা মানিকতলার। তা কোথাও কি মনে হচ্ছে একটা বিরাট পরিবর্তন আসছে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে? মিনিট পনেরো পেলে ভালো হতো, আপনি তো 2-3 মিনিটে বেশি দেবেন না। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যেভাবে এই ক্যাটাগরাইজ করছেন, অবাঙালি হিন্দু, বাঙালি হিন্দু, গায়ে লাগছে না? ওই জন্যই না, আমার গায়ে লাগছে না, ইটস ডেঞ্জারাস। আপনার এই ক্যাটাগরাইজেশনটাই ডেঞ্জারাস। বাহ, এটা পরে আলোচনা করব। এবার একটা কথা বলি, ইতিহাস চর্চা করা যেরকম একটা আর্ট, ইতিহাসকে ভোলানো বা ঘুরিয়ে ঘাড়িয়ে একটু বিকৃত ইতিহাস বলা, ওটাও একটা আর্ট, কিন্তু যেটা সাম্প্রতিককালে তৃণমূলগুলো জানতো না, এখন শিখে গেছে সুন্দর। কতগুলো কথা বলি। 1998-এ একটা দল তৈরি হলো, তার নাম তৃণমূল কংগ্রেস, 1 জানুয়ারি। ওই দলটিকে খায় না মাথায় দিয়ে কেউ জানতো না। সেই দলটিকে প্রথম সেই সময় কেন্দ্রে বিপুলভাবে ক্ষমতাশালী হচ্ছে ভারতীয় জনতা পার্টি হয়েছে, এবং এর তো ইতিহাস আমার তো বলার কিছু নেই। যে দলটি ধুয়ে মুছে সাফ হয়ে যেত, কংগ্রেসের একটা কেউ যায়নি, অনেকটা সিপিআই সিপিএম এর হাল হয়েছিল,
অবশ্যই দলকে দাঁড় করানোর জন্য মমতা ব্যানার্জির যেরকম কৃতিত্ব রয়েছে, আর একটা কৃতিত্ব স্বীকার করতে হবে। এখন কৃতজ্ঞতার জন্য কেউ স্বীকার করে না, কিন্তু তার নাম ভারতীয় জনতা পার্টি। কেন করেছিল? আমি তো স্বীকার করেছিলাম তো। কেন করেছিলাম? কারণ বামপন্থীদের ক্ষমতা থেকে আমরা সরাতেই চেয়েছিলাম। কংগ্রেস পারেনি, দীর্ঘ লড়াই করেও পারেনি, বা লড়াই করেনি, সেটা অন্য আলোচনার বিষয়, পারেনি। ফলে মমতা ব্যানার্জি, আমরা নিজেরাও পারিনি, আমাদের শক্তি সেরকম কিছু নয়। দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে এত মানুষ রয়েছে, তাকে সমর্থন করার দরকার আছে। ফলে একটা রাজনৈতিক দল, একটা ইট কুড বি নিপড ইন দ্য বাড, সেটাকে প্রস্ফুটিত ফুলের আকার দেওয়া, কেন্দ্রে ক্ষমতায় বসানো, রেল মন্ত্রক দেওয়া, এইগুলো যে দলটি করেছিল তার নাম ভারতীয় জনতা পার্টি। তখনও ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্ক ছিল, তখনও ভারতীয় জনতা পার্টি তারা জাতীয়তার কথা বলতো, তারা হিন্দুত্ব থেকে দূরে সরে যায়নি। ফলে এই যে নেওয়া ভারতীয় জনতা পার্টি গেলাম, তারপর আবার বলছি ভারতীয় জনতা পার্টি দেশ ভাগ করার চেষ্টা করছে, বা ভারতীয় জনতা পার্টি নাকি ধর্মের ভিত্তিতে ভাগ করছে, এটাকে আমি ওয়ার্স্ট ফর্ম অফ, কি বলো, হিপোক্রেসি, খারাপ শব্দ ব্যবহার করে ফেললাম, প্লিজ এক্সকিউজ মি, কিন্তু বাস্তব ওয়ার্স্ট ফর্ম অফ হিপোক্রেসি। এবার আর একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে গোটা ভারত জুড়ে একটা ন্যারেটিভ বদলেছে। একটা সময় হিন্দু এই কথা বলে, আমি তো দেখেছি যখন এসছি, হিন্দু বললি সে বাপরে বাপ, বামপন্থী আমার বন্ধু বান্ধব প্রায় তেড়ে আসা, হিন্দু বললি কেন রে, হিন্দু ফিন্দু বলিস না। আমরা ইসলাম বলতে পারি, হিন্দু বলতে পারবো না। বহুদিন ধরে বহু মানুষের মনে প্রশ্ন এসেছিল, আরে হিন্দু বললেও না, আমি কোথাও বলছি না যে দাঙ্গার ইতিহাস পড়াতে হবে, দাঙ্গার ইতিহাস সে ক্লাস 7-এ পড়ানো হবে না। কেউ ইচ্ছে করলে দাঙ্গার ইতিহাস চর্চা করতে পারে, কেউ দেশভাগ নিয়ে, উদ্বাস্তু নিয়ে চর্চা করতে পারে, আমি অন্য কিছু নিয়ে চর্চা করতে পারি। কিন্তু আমি আওরঙ্গজেবের ঠাকুরদার বাবার নাম, তাদের বংশ পরিচয় দারুণভাবে জানি। আমাকে এখানে প্রতাপাদিত্য পড়তে হবে 1.5 লাইন বা 2.5 লাইন, শশাঙ্ক সম্পর্কে আধ পাতা। আমরা ছোটবেলায়, যখন একদম ছোটবেলায় পড়াশোনা করেছি কিছুটা কংগ্রেস শাসনে, তবু তখন শশাঙ্ক এইসব ছিল টিল। বাম আমলে এগুলোকে প্রায় তুলে দেওয়া হয়েছিল, একটা পাতায় ছোট 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 করে দেওয়া হতো, এগুলো পড়ানো হতো না, কারণ হিন্দু ছিল। প্রতাপাদিত্য পড়ানো যাবে না, শশাঙ্ক পড়ানো যাবে না, এটা অস্বীকার করার উপায় নেই। বামপন্থীরা মুছে দেওয়ার চেষ্টা করেছে, তার কারণ বেসিক্যালি বামপন্থীদের মতাদর্শ হচ্ছে তারা হিন্দু ভারত এই কনসেপ্টটাকেই মানে না, ভারতের ঐক্য কনসেপ্টটাকেই মানে না, তারা বৈচিত্র্যের কনসেপ্টটাকে মানে। ভারতের জাতীয়তাবাদ বলে কিছু থাকতে পারে, মানেই না, কারণ তারা জাতীয়তাবাদী নয়। ফলে যতটা পারো ভারতবর্ষকে, হিন্দুত্বকে, হিন্দুকে একটু ছোট করার চেষ্টা করো। এ নিয়ে তুমি যদি চর্চা করতে বসো, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। ছোট করে আমি বললাম, আজকে বলছি বামপন্থীরা তার যা পাওয়ার পেয়ে গেছে, একদম ফুললি এক্সপোজ, মানুষ বুঝে গেছে যে এই বামপন্থীরা, তুমি যেটা বলে বামপন্থী বলে কিছু থাকবে না। আমি আবার রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে মনে করি না যে বামপন্থীরা একদম অবলিভিয়ানে চলে যাবে। একটা মতাদর্শ হিসেবে নিশ্চয়ই থাকবে। আমেরিকাতে যাও, আমেরিকাতে অনেক মার্কসিস্ট আছে, চর্চা হয়। আমেরিকা থেকে মার্কসের বই বেরোয়, চর্চা হয়, বেরোবে, চর্চা হবে, সেমিনার হবে, চলবে, সেটাও অসুবিধা নেই। কিন্তু এই যে একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে বামপন্থা আপাতত তার মৃত্যু ঘটেছে, এটা বাস্তব ধরে নেওয়াটাই ভালো। বলতে দাও, সেটা হচ্ছে কেউ স্বপ্ন দেখতেই পারে যে আমি নিশ্চিত আগামী দিনে জিতবো। আমি রিসেন্টলি তোমাকে বলবো, বিহারে কিছু চর্চা হচ্ছে লালু প্রসাদকে নিয়ে। লালুর আমলে তার ওই দুজন গুণধর শ্যালক ছিলেন, সাধু যাদব, সুভাষ যাদব। ভেরি রিসেন্টলি সাধু যাদব লালু সম্পর্কে কতগুলো কথা বলেছেন, যে আমাকে গুন্ডা বলা, ও বেটা যখন মুখ্যমন্ত্রী ছিল যে এক্সটর্শন হতো তার ভাগ পেত না, চাইলে তোমাকে লিঙ্কগুলো দিয়ে দেবো, প্রচুর বেরোচ্ছে। ফলে গোটা বিহার জুড়ে চলছে, ইলেকশনের আগে সাধু যাদবই বলছে এবার আরজেডি 20টা আসন পেলে আমাকে বলবেন, এটা অন্য প্রসঙ্গ। সে এক সময়ে লালু মনে করতো যে ডেভেলপমেন্ট করার তো দরকার নেই, আমি যাদব মুসলিম M+Y-তেই জিতে যাব। বিখ্যাত কথা, কেউ জব জব সমোসা মে আলু তব তব খাটো লোক বলেছিল। পশ্চিম বাংলায় কেউ কেউ মনে করতেই পারে যে আমরা চিরজয়ী। তাদের বলে দেবো, তৃণমূলের চেয়ে সিপিএম অনেক শক্তপোক্ত সংগঠন ছিল। চোখের সামনে সিপিএম ক্ষমতায় ছিল, আমরা তখন বয়সে কম, কিন্তু মনে আছে চোখের সামনে সিপিএম চলে গেছে। এটাই বলছি, এখন পশ্চিমবঙ্গের চলে গেলেও বামপন্থী ভাবনা কিছু লোকের মধ্যে থাকবে, ইত্যাদি ইত্যাদি। এটুকু আমি বলে দিতে পারি, তৃণমূল যদি ক্ষমতা থেকে যাবে দলটা থাকবে। আমি শুধু একটা ছোট্ট, আমার সময় একেবারে শেষ, বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো এবং যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কোথাও কি সেই আন্দোলনের পরবর্তীকালে সংখ্যালঘুদের ওপর অত্যাচার
কোথাও কি এক করেছে এইখানে সংখ্যাগরিষ্ঠকে? এক করেছে কিনা সেটা তো নির্বাচন হলে বোঝা যাবে, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অবশ্যই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ আমি আবার একদম ক্যাটাগরিক্যালি বলছি, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে একবার তো দেশ ভেঙে এসেছিলাম, আমি মেদিনীপুরের মানুষ, আমাদের এখানে আসার কথা ছিল না, আমাদের উড়িষ্যা চলে যাওয়ার কথা ছিল, এখন হয়তো ভুবনেশ্বরের কোনো চ্যানেলে বসে আমি উড়িয়া ভাষায় কথা বলতাম, কিন্তু আমাদের কিছু ইয়ে ছিল না। বাকি যারা এসেছিল তাদের বিহার ঠাঁই দেবে না ইউপি ঠাঁই দেবে, দুদিন পরে বলবে মশাই নিজে একটা দেশ পেয়েছিলেন রাখতে পারেননি, আমার এখানে করতে এসেছেন কেন, যা বঙ্গোপসাগরে পেরিয়ে যান। অবশ্যই। এই ভয়টা অনেকে পাচ্ছে। আমি দ্রুত সন্দীপনের কাছে চলে যাবো। কোথাও কি বাংলাদেশের ঘটনা, যেভাবে শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন কলকাতা আপামর মানুষ প্রথমে সমর্থনও করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, তারপর যেভাবে সংখ্যালঘুদের ওখানে নির্যাতন করা হলো, কোথাও কি আচ্ছা, এবার- এই সংখ্যালঘু কথাটা বলো কেন, বলো তো? হিন্দু বলতে তোমার আপত্তিটা কি? তুমি না তো বামপন্থী না না। না 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 তাহলে হিন্দু আমি- বৌদ্ধ বলতে আপত্তি? না না না, ওখানে ওখানে বৌদ্ধও আছেন, খ্রিস্টানও আচ্ছা, আছেন, সেগুলো বলতে আপত্তিটা কি? তা হিন্দু তো আছে, সংখ্যালঘু এই অদ্ভুত সংখ্যাগরিষ্ঠ। লুকোনোর ব্যাপার। কোনো লোকানোর ব্যাপার না, কোনো লোকানোর ব্যাপার না। এবার এবার কোথাও আরো কি করবো। কোথাও কি বাকি তৃণমূল এখনো কিছু কংগ্রেসকে দেখেননি তো। কোথাও কি এখন তো ভীত কিচ্ছু করছে, দেখেনি, শাসক শুরু হলো করছে, সব। শাসককে কোথাও ভীত করছে এইখানে কোন বিষয়? বাংলাদেশের ঘটনা গভীরভাবে বাংলাদেশ রেখাপাত- তো আলাদা একটা রাষ্ট্র, সেখানে যে ঘটনা ঘটেছে তার নিন্দা বাংলার মানুষ ধর্ম জাত নির্বিশেষে করেছে। হিন্দুরাও করেছে ওনাদের কথায়, আমি হিন্দু শব্দটা ব্যবহার করলাম, মুসলমানরাও করেছে, বৌদ্ধরাও করেছে, খ্রিস্টানরাও করেছে, বাঙালি সমাজের নিন্দা করেছে। যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীর কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, হোম মিনিস্টারের কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু মমতা ব্যানার্জি তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে, সাংস্কৃতিক ক্যাপিটাল ছিল অবিভক্ত বাংলায়, সেখানে আজ যেই ঘটনা ঘটছে তাতে রিয়্যাক্ট করা উচিত। অবশ্যই অবশ্যই কিছু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যা যা দিয়েছিল, উনি চাইলে ওনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই। আমি একবার বিমানের কাছে ছিল, বিমান কি কোথাও মনে হচ্ছে যে বাংলাদেশের ঘটনা কোথাও এ রাজ্যে বামেদের নিশ্চিহ্ন করে দিল, আরো এমনি ভোট ব্যাংকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, এবার মতাদর্শ দিকেও খুব লঘু করে দিল বামেদের। তার কারণ একটুখানি হ্যাঁ। সময় নিয়ে বলি, সেটা হচ্ছে যে বিমলবাবু বললেন, শুনেই আমার খুব গাটা ভয়ে শিরশির করে উঠলো যে এখনো কিছু দেখেন। বাঙালি অনেক কিছু দেখেছে। সেলুলার জেলে চলে যান, যাদেরকে এই জাতীয়তাবাদ বিরোধী বলে দাগিয়ে দেওয়া হবে, কটা বাঙালি কমিউনিস্ট বিপ্লবী ওখানে বন্দী ছিল দেখা যাবে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, যারা এটা বলে তারা জেনেই বলে। দাঙ্গা যখন হচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা হওয়ার পরে, তখন প্রোপাগান্ডা লিটারেচার কলকাতা শহরকে ভাসিয়ে দিয়েছিল, দুপক্ষের প্রোপাগান্ডা। ধীরে ধীরে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি সেখান থেকে সরে যায় এবং হিন্দুদের পক্ষে মুসলিমদের পক্ষে দুই তরফই ভায়োলেন্সের যে কল দেয়, বিভিন্ন উপায়ে তার প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ে। আমার কিছু লেখা আছে, সরঞ্জনবাবুর ভালো ভালো গবেষণা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেই উনার তো হিংসার গবেষণার বিষয় সপক্ষে, তাই। হিংসার সপক্ষে যে সংখ্যাগরিষ্ঠ স্বর দুই ধর্মের, তার বিরুদ্ধে ক্ষীণ হলেও প্রতিবাদের স্বর একমাত্র কমিউনিস্ট পার্টির ছিল, ডকুমেন্টেড। কিন্তু সেটা ওই হিংসার আবহে যেমন উড়ে যায় সুচিন্তা, তেমনভাবে উড়ে যাচ্ছিল। কিন্তু দাঙ্গার পরে যখন দেশভাগ হওয়ার পরে নতুন রাজ্য তৈরি হলো, সেখানেও একটি দলই এই হিংসার বিরুদ্ধে একটা প্রত্যক্ষ স্বর তুলে গেছিল। আমি হিরো কাকে বানাবো, যে হিংসা বিরোধী স্বর তুলে ধরে, নাকি যে পাটা কাটার দোকান থেকে নেমে মানুষ হত্যা করে? সুস্থ মানসিকতা কোনটা চায় সেটা মানুষ নিজে বিচার করে নেবে। অবশ্যই। কিন্তু এই দাঙ্গা বিরোধী স্বর কমিউনিস্ট পার্টি ক্ষমতায় যতদিন ছিল তার আগে বরাবর সে মেনটেন করে গেছে। এই কারণে যারা শাসক ছিলেন তারা কখনো বলেছেন দাঙ্গাকারীর মাথা লক্ষ্য করে গুলি চালান, শাসক না চাইলে দাঙ্গা হয় না, মাথা গুড়িয়ে দিতে হবে। অন্য রাজ্যে দাঙ্গা পীড়িত মুসলিম মানুষ এখানে এসে আশ্রয় পেয়েছে, এগুলোকে স্কোর না করে উপায় নেই, এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, এটাই সুচিন্তা। অবশ্যই। অন্য রাজ্যে দাঙ্গাপীড়িত মানুষকে যেদিন আনা হলো, ইনসিডেন্টালি সেদিন আমি হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছিলাম, আমার প্রথমে মনে হলো কোনো বিদেশি রাষ্ট্রপতি এসেছিলেন বোধ হয়। যাই হোক, আনা হলো, রাখা হলো, উনি ওই রাজ্যে গিয়ে থিতু হয়েছেন। এক দ্বিতীয় কথা, একটা রেফারেন্স দিয়ে বলছি একদম,
আপনি সাংবাদিক, আপনি সেই সুখরঞ্জন সেনগুপ্তর কথা অবশ্যই। শুনেছেন। আমার সঙ্গে অল্প অবশ্যই। আলাপ ছিল, উত্তরেই থাকতেন, প্রবীণ সাংবাদিক দু একবার ছিলেন। কথাও হয়েছে। তার একটা বই আছে, সেই বইতে একবার জ্যোতি বসুর ভূমিকা সম্পর্কে উল্লেখ করেছে, চাইলে বইটা আমি দিয়ে দেবো। সেখানে সুহরাবর্দীর সঙ্গে জ্যোতি বসুর কী ছিল, যখন দাঙ্গা হচ্ছে, ইনিশিয়ালি হিন্দুরা মার খেলো, তারপর হিন্দুরা পাল্টা যখন দিল, তখন সুহরাবর্দী মিটিং ডাকলেন। সেখানে শরৎ বসু, আমাদের পরবর্তীকালে যিনি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, সুহরাবর্দী, তারা থাকবেন ঠিক হলো। সুহরাবর্দী বললেন যে জ্যোতি বসু থাকবেন। শ্যামাপ্রসাদ বললেন জ্যোতি বসু কি হিসেবে থাকবে না, ও আমার বন্ধু। বলে তাহলে আমি যাব না, আমি যাবই না ও থাকলে। এবং তারপর উনি বাদ দিতে বাধ্য হয়েছিলেন। আমি একদম বইয়ের নামের রেফারেন্স দিলাম, বইটা আমার কাছে রয়েছে। সুতরাং দাঙ্গার সময় কমিউনিস্টরা কি ভূমিকা পালন করেছিল, আমি মনে করি সেটা নিয়ে আগামী দিনে আরো লেখালেখি, আরো গবেষণা হবে এবং অনেক কিছু উদ্ঘাটন হবে, অনেক লুকিয়ে রাখা হয়েছে। একদম একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশের ঘটনা এ রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি এবং বামেদের আরো বেশি খাদের ধারে সরিয়ে নিয়ে গেল? না, একদমই মনে হচ্ছে না। কারণ যখন বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনক এই ঘটনাগুলো ঘটে, তখন জাতীয় কংগ্রেস, ন্যাশনাল লিডারশিপ বলুন, রাহুল গান্ধীর টুইট বলুন, প্রিয়াঙ্কা গান্ধীর টুইট বলুন, খার্গেজির স্টেটমেন্ট বলুন, এবং আমাদের এখানকার প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা বহু মিছিল বার করেছি, বাংলাদেশ হাই কমিশন অবধি গেছি। এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এবং আমি নাম নিয়েই বলছি হিন্দুদের উপরেই অত্যাচার হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশ হাই কমিশনের সামনেও জানিয়েছি, রাস্তায় নেমে জানিয়েছি, দিল্লিতে জানানো হয়েছে, মানে আমাদের সেন্ট্রাল লিডারশিপ থেকে শুরু করে আমাদের প্রদেশের লিডারশিপ অবধি। তো আমরা এখানে কিন্তু সমস্ত সব দল এবং সব ধর্ম নির্বিশেষে, এবং আমাদের মিছিলে কিন্তু অনেক সংখ্যা, এই দেশের সংখ্যালঘু মানুষরাও কিন্তু একইভাবে হেঁটেছে। তো এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই সমালোচনা করেছি। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, সেই দেশের ভেতরে কি হচ্ছে সেটার কোনো প্রভাব বাংলার রাজনীতিতে পড়বে বলে, বা ভারতবর্ষের রাজনীতিতে পড়বে বলে আমার মনে হয়। অবশ্যই। আমার সময় একেবারে শেষ, কিন্তু এত সহজে এত দ্রুত এই বিষয় নিয়ে কথা বলা যায় না। আজ থেকে 10 বছর আগে হলে আমি নিজেই যদি এই ধরনের সঞ্চালনা দেখতাম, আমি তাহলে ভুরু কোঁচকাতাম। তার কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, কারোর জাত, কারোর ধর্ম, কারোর বর্ণ অথবা কারোর ভাষা নিয়ে কোনো প্রশ্ন তুলতে না। যে 5টা ভাগে ভাগ করেছি, সেই 5টা ভাগ থেকে আতঙ্কিত হয়েছেন প্যানেলিস্টরা, বলেছেন বিপজ্জনক। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। যেমন ভালো লেগেছে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কেন দাঙ্গার ইতিহাস পড়বে, শিশু মনে তার প্রভাব বিস্তার করবে। ভাবছিলাম এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে কাকাবাবু হেরে গেলেন। না, কাকাবাবু মানে আমি এ দেশে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজফফর আহমেদের কথা বলছি না। আমি বলছি কাকাবাবু হেরে গেলেন বিখ্যাত সেই সুনীল গাঙ্গুলির কিশোর উপন্যাস, যেখানে কাকাবাবু হিরো। আসলে এই কাকাবাবু বলতে আমি বোঝাচ্ছি সেই সব মানুষগুলোকে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অদ্বৈত মল্লবর্মণ থেকে শুরু করে, সমরেশ বসু থেকে শুরু করে, সৈয়দ মুস্তফা আলী থেকে শুরু করে, একের পর এক মানুষ, অবশ্যই রবীন্দ্রনাথ, নজরুল এবং অসংখ্য সেই সব মানুষ যারা বারবার বলে এসেছেন আমরা ধর্ম, ভাষা, বর্ণ সমস্ত কিছুর বাইরে আমরা আসলে মানুষ। ভাবছিলাম হয়তো তারা সব হাঁটতে শুরু করেছেন। এখন বাঙালি হিন্দু না মুসলমান, এই প্রশ্নটাই খুব বড় হয়ে দেখা দিয়েছে। আসলে না, আসলে এখনো পর্যন্ত বাঙালি সেই লড়াইটা লড়ছে। এই লড়াইতে যদি হেরে যায়, তাহলে বাঙালি হিন্দু হারবে, বাঙালি মুসলমান হারবে, বাঙালি বৌদ্ধ হারবে, বাঙালি খ্রিস্টান হারবে। তার কারণ বাংলা শুধুমাত্র ভাষা নয়, বাংলা একটা সংস্কৃতি, যার সঙ্গে ধর্মের অবশ্যই যোগ আছে, অবশ্যই শ্রদ্ধা আছে, কিন্তু বাংলা সংস্কৃতি বিশ্ব মানবের কথা বলে। অন্তত আজকে এই আলোচনায় বারবার সঞ্চালককে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। ইচ্ছে করে উস্কে দেওয়ার মতো প্রশ্ন করেছি, তার কারণ আসল সত্যিটা যাতে বেরিয়ে আসে। আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে, মানবিকভাবে সেই জবাব দিয়েছে। আমি বিমলবাবু, সন্দীপন এবং বিমান সমাদ্দার এবং মিতা চক্রবর্তী আপনাদের ধন্যবাদ জানাবো। টাফ টক টাফ ফাইট এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।